হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতি সপ্তাহের মতো আমরা এই সপ্তাহে এসে গেছি নিফটি উইকলি অ্যানালিসিস করব এবং কোন সেক্টরটা এই মার্কেটেও স্ট্রং আছে এবং আগামী দিনে কোন সেক্টরটা হচ্ছে বেস্ট সেক্টর হতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট আমরা দেখে নেব নিফটি উইকলি ক্যান্ডেল কি বানিয়েছে এবং মার্কেট কোথায় যেতে পারে। তো আমাদের সিম্পল আগেই আমরা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান করেছিলাম? আমরা যদি এখানে দেখি যে, তো পেনটা আমি খুলে নিচ্ছি এখানে। তো এই এক মিনিট, এই যে, তো আগে আমাদের একটা প্ল্যান ছিল, মার্কেট এখান থেকে একটা ট্রেন লাইন যাচ্ছিল, ঠিক আছে, এটা একটা চ্যানেল বানিয়েছিল। তো মার্কেটের এই যে টার্গেট, এই টার্গেটটা অলরেডি মার্কেট কিন্তু অ্যাচিভ করে দিয়েছে। অর্থাৎ মার্কেট কিন্তু এখন সাপোর্ট লেভেলে ট্রেড করছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, কি দেখবো, আমাদের এখন যে লেভেলটা আছে, কোন লেভেলটা আছে, 23,150, এই লেভেলটা মার্কেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কি জন? অ্যাকুমুলেশনের জন্য, মানে এই জায়গাটায় মার্কেট কিন্তু অ্যাকুমুলেট করতে পারে। ইমিডিয়েট কিন্তু রিভার্সাল আসবে না, ঠিক আছে। তো মার্কেট এই জায়গায় অ্যাকুমুলেট করতে পারে। এবং আমরা যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, কুইকলি ফিবোনাচি টানি, তাহলে কিন্তু মার্কেট এক্স্যাক্টলি 0.61 এই লেভেলটা কিন্তু ব্রেক করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো এই লেভেলটা অলরেডি ব্রেক করে দিয়েছে এবং কিভাবে ব্রেক করেছে, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি নিচে দিকে এইভাবে এসে ব্রেক করেছে। তো এই এই ব্রেকটা কিন্তু কখন সাস্টেন করবে? যখন মার্কেট এই জায়গাটা একটা রিট্রেস করবে, দেন কিন্তু যদি ফল হয় তখন কিন্তু আমাদের নেক্সট টার্গেট থাকবে এই যে লোটা আছে 22,000। এখান থেকে মার্কেট বটম বানিয়ে মার্কেট গেছিল অল টাইম হাই, তাহলে কিন্তু মার্কেট এই জায়গায় আসতে পারবে। আদারওয়াইজ কিন্তু এই ব্রেকডাউনটা কিন্তু ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, ঠিক আছে। যদি কোনো নিউজ আসে তাহলে কিন্তু ইমিডিয়েটলি একটা বিগ গ্রিন ক্যান্ডেল হবে, দেন কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো যাই হোক, তো আমাদের এখন প্ল্যান কি থাকবে? তো আমরা যদি এই মুহূর্তে মার্কেটে ইনভেস্ট করতে চাই, তো কিভাবে ইনভেস্ট করবো? কারণ এখন হচ্ছে ইনভেস্ট করার বেস্ট সুযোগ। কেন বেস্ট সুযোগ? ওয়ার সব সময় হয়। আমরা যদি পুরানো চার্ট দেখি, কি রকম ভাবে দেখবো, আমরা যদি মান্থলি চার্টটা দেখি, ঠিক আছে। তো মান্থলি চার্ট যদি দেখি, মার্কেট আমরা পুরানো কিছু দেখবো। মার্কেট এখানে কি করেছিল, এটা কত সাল, 2007 সাল। তো মার্কেট এখানে একটা ক্র্যাশ এসেছিল, কত পার্সেন্ট, প্রায় 60% ক্র্যাশ করেছিল। তো মার্কেট কিন্তু সেখান থেকে আবার কিন্তু একটা কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। তো আবার যদি আমরা এখান থেকে দেখি, মার্কেট কিন্তু এখানে 22% ক্র্যাশ করেছিল, দেন কিন্তু আবার উপরে দিয়ে গেছে, ঠিক আছে। তো আবার এখানে যদি দেখি 2000 কত সাল, 2020 সালে মার্কেট 30% ক্র্যাশ করেছিল, যেটা কোভিড এর সময়। সেখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে দিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এইভাবে যদি এক্সাম্পল প্রতিটা দেখি, তাহলে কিন্তু মার্কেট এরকম ভাবে 12, 13, 14%, 15%, 16%, যত ভাই 15-20% ক্র্যাশ করেছে, মানে ক্র্যাশ মানে একটা ডাউন সাইডে মুভ দেখিয়েছে, তখন কিন্তু মার্কেট একটা রিকভারি করেছে। আবার যদি আমরা প্রিভিয়াস যে 2024 সালে যে করেছিল 14%, সেখান থেকে কিন্তু মার্কেট আবার অল টাইম হয়। তো এখন আমরা কি করতে পারে, মার্কেট মার্কেট অলরেডি টপ থেকে 12% একটা ফল এসে গেছে। তো আমরা এক্স্যাক্টলি বটম কিন্তু ফাইন্ড করতে চাইলে কিন্তু পাবো না। আমরা যদি এখান থেকে যদি ইনভেস্ট করা শুরু করি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে একটা বেস্ট সুযোগ পাবো, বেস্ট রিটার্ন পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা যদি এখানে একটা ওভারেজ ক্যালকুলেশন দেখি যে মার্কেট কত পার্সেন্ট ক্র্যাশ করতে পারে, যেমন এইটা হচ্ছে 2008 সালে যেটা লেম্যান ক্র্যাশ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু 60% ক্র্যাশ করেছিল। তারপর একটা 15 সালে একটা কারেকশন এসেছিল, কোনো একটা কারণে কারেকশন এসেছিল 22%। কোভিড এর সময় হচ্ছে 30%। তারপর নর্মাল টাইমে 14%, দেন 14%। অতএব ওভারঅল যে টাইমটা হয়, ও আর কি বলুক যাই বলুক, সেটা কিন্তু এই 14%-এ কিন্তু সীমাবদ্ধ থাকে। কেন? 2021 সালেও যদি আমরা দেখি 14%, আবার 2024 সালেও ছিল কিন্তু 14%। ওভার যদি কোভিডটা দেখি, তাহলে কিন্তু 30%। তো আমরা যদি এটা ওভারঅল 15% ধরি, ঠিক আছে, তো আরো মার্কেট কিন্তু 2 থেকে 3% ক্র্যাশ করার মতো আগামী দিনে থাকলেও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কিভাবে প্ল্যান করব? আমরা সাপোজ যদি প্ল্যান করি যে আমরা মার্কেটে একটা লামসাম 1 লাখ টাকা নিয়ে আমরা ইনভেস্ট করব, ঠিক আছে। তো আমরা সেইটা হচ্ছে 4টে পার্টে ভাগ করব। কিরকম? 25,000 করে 4টে পার্টে ভাগ করব। তো তার জন্য আমরা কি করব, নিফটি 20, যেটা আমাদের ইটিএফ, ভারতীয় যে ইটিএফ, সেইটা আমরা এখানে প্ল্যান করব নিফটি 20 কিনে রাখার জন্য, ঠিক আছে। তো 25,000 করে আমরা 4 ভাগ করব। তো কিভাবে প্ল্যান করব, এখন যে মার্কেট কন্ডিশন আছে, এখন যে মার্কেট যেখানে আছে, ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি, তাহলে মার্কেট এখন কোথায় আছে, একটা সাপোর্ট জোনে আছে 23,150। তো আমরা এর মধ্যে একটা অ্যামাউন্ট, এর মধ্যে একটা অ্যামাউন্ট আমরা এখানে এখানে একটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমরা অপেক্ষা করব মার্কেট কি করছে। মার্কেট যদি উপরে উঠে, ঠিক আছে, আমরা অপেক্ষা করব, আমরা এখন কিচ্ছু করব না, ঠিক আছে।
তো এবার আমরা কি আমাদের নেক্সট টার্গেট কোথায় থাকবে? আমরা কি বললাম, মার্কেট অলরেডি সাপোর্ট ভেঙে দিয়েছে, আমাদের মার্কেটের নেক্সট সাপোর্ট কোথায় থাকবে? যদি এখান থেকে একটা রিট্রেসমেন্ট করে তাহলে কিন্তু মার্কেট নেক্সট সাপোর্ট থাকবে এই যে 22,000, এই লেভেলটা কিন্তু মার্কেটের সাপোর্ট থাকবে। তো আমরা এখান থেকে কি করব, মার্কেট এই 25,000টা আমরা এখানে ইনভেস্ট করলাম, দেন আমরা এই জায়গায় খানিকটা ইনভেস্ট করলাম, দেন আমরা এই জায়গায় ইনভেস্ট করলাম, ঠিক আছে। দেন আমরা একটা 25,000 কিন্তু রেখে দেবো, আমরা এখন ওটা ইনভেস্ট করব না। মার্কেট যখন এখান থেকে যদি হায়ার হাই বানায় তখন কিন্তু আমরা এই জায়গায় প্ল্যান করব এই 25,000টা, ঠিক আছে। অতএব আমরা এক্সপেক্ট করব আরো 2-3% ফল হবে, দেন যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু বেস্ট হয়। আদারওয়াইজ কিন্তু আমরা সেটা তো জানি না 2-3% ফল হবে কি হবে না, নাও তো হতে পারে। তখন কিন্তু আমরা এই যে ক্র্যাশটা করেছি এই ক্র্যাশে কিন্তু আমরা ইনভেস্ট করতে ভুলে যাবো, তার কারণ মার্কেট কিন্তু যখন এই যে নিচে এসেছিল তখন যদি আমরা ইনভেস্ট করতাম তাহলে কিন্তু এই মুভটা কিন্তু আমরা ক্যাপচার করতে পারতাম, ঠিক আছে। তো সেম জিনিস, মার্কেট আবার কিন্তু নিচে এসেছে, আবার কিন্তু মার্কেট একদিন না একদিন কিন্তু উপরে যাবে। তো এই উপরে ক্যাপচার করার জন্য কিন্তু আমাদের এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় করে আমাদের ইনভেস্ট করতে পারলে তবে কিন্তু আমাদের এভারেজটা খানিকটা 23,200 23,000 এই লেভেলে যদি থাকে তাহলে কিন্তু আগামী দিনে এখান থেকে কিন্তু প্রায় 15%-এর মতো আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি আগামী দিনের জন্য রিটার্নের জন্য। সেটা টাইমটা জানি না, যাই হোক একটা মানে মোটামুটি 6 মাস 1 বছর 2 বছর যাই হোক একটা রিটার্ন আমরা পেতে পারি, ঠিক আছে। তো এই মার্কেট কি এই লেভেলে স্টে করবে সেটা তো আমরা জানি না, এই লেভেলে স্টে করবে কিনা, কিন্তু আমরা মান্থলি চার্টে যে আমরা ওভারঅল যে কারেকশন দেখলাম সেটা কিন্তু সচরাচর 14% 15%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা 2008 সালে আমরা বিকল্প দেখেছিলাম, আর একটা কি দেখেছিলাম 2020 সালে। আদারওয়াইজ কিন্তু যত বছর প্রতি বছরই কিন্তু মার্কেট ওই 13-14%-এর মতনই থাকে, দেন কিন্তু রিকভার করে যায়, ঠিক আছে। তো যাই হোক, এর মধ্যে আমরা দেখবো যে বেস্ট সেক্টর কোনটা, এবং আগের সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম সেই সেক্টর হিসাবে কি কেমন পারফরমেন্স দিয়েছে। তো আগের সপ্তাহে আমাদের আলোচনা ছিল সিপিএসসি সেক্টর, যে কি রকম সেক্টর আমাদের কাজ করবে। সিপিএসসি সেক্টর কি করেছে, নিফটি কিন্তু ডাউন, সিপিএসসি সেক্টর কিন্তু একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। মানে কি, আমরা যে কোনো প্রাইস যখন নিফটি ডাউন যায় তখন যদি কোনো সেক্টর কি স্টক যদি সাইডওয়েজ থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে স্ট্রং স্টকস। এবং আমরা কি জানবো, যদি নিফটি যদি ওপরের দিকে যায় আর স্টকটাও তো উপরের দিকে যাবে, তবে নিফটি তো ওভারঅল, নিফটি উপরের দিকে গেলে স্টকও উপরের দিকে যাবে এবং সেক্টরও উপর দিয়ে যাবে। এবং যদি নিফটি যদি নিচের দিকে যায় এবং কোনো সেক্টর যদি সাইডওয়েজ থাকে কিংবা উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা হচ্ছে আগামী দিনে হচ্ছে লিডার, ঠিক আছে। যেমন আমরা অন্য সেক্টরের সাথে যদি তুলনা করি এই সেক্টরটাকে, তাহলে কি দেখবো এটা যেমন ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো আদারওয়াইজ আমরা মেটাল যদি দেখি তাহলে মেটালও কিন্তু একটা কি বানিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। আমরা অনেকদিন আগে থেকে আলোচনা করেছিলাম মেটাল কিন্তু তাদের অলরেডি টার্গেট দিয়ে দিয়েছে, এখানে কিন্তু প্রফিট বুকিং করার সময়। তো যথারীতি মার্কেট কিন্তু এই জায়গা থেকে টপ থেকে কিন্তু প্রফিট বুকিং এসেছে। এবং পিএসইউ ব্যাংকও আমাদের টার্গেট এখানে ছিল যে 9,500, এখান থেকে কিন্তু মার্কেট এক্স্যাক্টলি আবার নিচে আসছে, ঠিক আছে। তো নিফটির সাথে যদি আমরা কম্পেয়ার করি, নিফটি কত পার্সেন্ট ডাউন আছে এই সপ্তাহে, আমরা এখানে ওপেন হয়েছিল তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি নিফটি খানিকটা 3%-এর মতো ডাউন আছে। তো আমরা সবসময় কোন সেক্টরটা দেখবো যে সেক্টরটা 3%-এর কম নেমেছে, ঠিক আছে। তো সব সেক্টরই আমরা যদি দেখতে পারি যে প্রতি সেক্টরই ডাউন, কিন্তু কিছু কিছু সেক্টর যেমন হচ্ছে আমরা প্রথমেই বললাম সিপিএসই, এই সেক্টরটা কিন্তু দেখো ডাউন কিন্তু নয়, এটা কিন্তু খানিকটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। অতএব এটা কিন্তু আমাদের আগামী দিনে স্ট্রং সেক্টর। হেলথ কেয়ারও আগামী দিনে স্ট্রং সেক্টর, এবং ফিনান্সিয়াল কি এটা কিন্তু উইক। ফার্মা কি দেখবো, ফার্মা স্ট্রং সেক্টর। কেন, এখন ওয়ারের সিচুয়েশন চলছে, এখন ওয়ারের সিচুয়েশনে ফার্মা হোক এফএমসিজি হোক এগুলো সাধারণত হচ্ছে লিড করে, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা আরো দেখি, এনার্জি সেক্টরে কিন্তু আমাদের জন্য স্ট্রং সেক্টর। কেন, এটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে, এটা রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, যদি ব্রেকআউট দেয় তখন আমরা এখান থেকে কিন্তু প্ল্যান, ঠিক আছে। তো আদারওয়াইজ যে সেক্টর গুলো আছে সেগুলো আমরা এখন অ্যাভয়েড করবো কিছুদিনের জন্য, আমার যদি কোনো পাই তখন আমরা চেক করবো, ঠিক আছে। তো এখন আমাদের আগামী দিনের জন্য বেস্ট সেক্টর হতে পারে সিপিএসই, আর এটা কি বললাম, এনার্জি, আর এটা কি ফার্মা তো আছেই। ফার্মা যদি আবার ওয়ার যদি কোনো রকম সিজফায়ার হয়ে যায় তাহলে কিন্তু ফার্মা আবার নিচে চলে যাবে। কেন, ফার্মা কিন্তু রেজিস্ট্যান্স জোনে ট্রেড করছে, এখনো কিন্তু ব্রেকআউট দেয়নি। যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু মুভমেন্ট ভালো পেতে পারি, ঠিক আছে। এটা কিন্তু ব্রেকআউট নয়, এই যে এখানে কিন্তু সেলিং জোন অলরেডি এখনো আছে, এই যে মার্কেট কিন্তু বারবার রিজেকশন নিচ্ছে, ওদের মার্কেট অপেক্ষা করছে ভালো নিউজের জন্য। যদি ভালো নিউজ থাকে তাহলে কিন্তু এখান থেকে আবার সেলিং আসতে পারে, ঠিক আছে। এবং ডেইলি ক্যান্ডেলও আমরা দেখবো এটা একটা মর্নিং ইভিনিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো আগের দিন আমরা ক্যান্ডেল স্টিক বিষয়ে আলোচনা করেছিলাম, যদি কেউ ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখবে। ভিডিওটা দেখে কিন্তু মার্কেটে কিন্তু অনেক কিছু বোঝা যাবে, ঠিক আছে। তো আমাদের ওভারঅল আলোচনা কি হলো, মার্কেটে আমরা ইনভেস্ট কিভাবে করব আমরা বুঝলাম,
এবং 2 নম্বর কি দেখলাম যে মার্কেটে কোন সেক্টর আগামী দিনে লিডার হতে পারে। আমরা দেখলাম যে সিপিএসই, আমরা অনেকদিন থেকেই আলোচনা করে আসছি সিপিএসই কিন্তু আমাদের জন্য দিনে বেস্ট সেক্টর হতে পারে। সিপিএসই যে স্টক সেগুলোর দিকে আমরা নজর রাখলে ভালো রিটার্ন পেতে পারি। আর কি দেখলাম যে মার্কেটে কিন্তু ক্র্যাশ যতটা করেছে, মার্কেটে কিন্তু আস্তে আস্তে কিন্তু এবারে রিকভারি করার সময় এসে গেছে। তার কারণ আমরা পুরানো যে আমাদের চার্ট আছে, সেই চার্ট ধরে যদি আমরা ক্যালকুলেশন করি, মার্কেট অলরেডি খানিকটা কত পার্সেন্ট, প্রায় 12% অলরেডি ক্র্যাশ করে গেছে। অতএব খুব জোর হলে আর 1-2% হয়তো ক্র্যাশ করতে পারে, বেশিও করতে পারে, কিন্তু যেটা হিস্টোরিক্যাল চার্ট বলছে মার্কেট সাধারণত 13, 14, 15%-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, দেন আবার সেখান থেকে রিকভারি করে। তো আমরা যদি এখান থেকে একটা মজার জিনিস দেখি, ডেটা কি বলছে, ডাটা ওভারঅল যে ডেটা কি বলছে, এক মিনিট আমি যদি গুগল শিটটা খুলি, তাহলে ডাটা দেখলে আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারবো যে মার্কেট কি করতে পারে। তো এই যে প্যানিক সেলিং গুলো হচ্ছে, এই সেলিং গুলো কারা করছে? ক্লায়েন্ট যদি আমরা দেখতে পাই, তাদের পজিশন কিন্তু 68%-এ হোল্ড করছে। ডিআই দেখবো কি আগের দিনেও কিন্তু এত মার্কেট নেমেছে, কিন্তু ডিআই কিন্তু তাদের পজিশন প্রায় 4% লং করে 80% তাদের যেটা হাই, তারা কিন্তু অলরেডি হোল্ড করছে। অর্থাৎ আমরা যদি এখানে যে ডাটাটা, এখানে যখন মার্কেট এখান থেকে যখন করে গেছিল, এখানে কিন্তু তাদের 82 পর্যন্ত তারা গেছিল, দেন তারা এখান থেকে আস্তে আস্তে প্রফিট বুকিং করেছে। অর্থাৎ মার্কেটে কি বললাম, আর এর কিন্তু খানিকটা বটমের দিকে আমরা আসতে চলেছি, ঠিক আছে। তার কারণ কি, ডিআই কিন্তু সেল করেনি। সেল কে করছে? এফআই কি করছে? আগের দিনও সেলিং করেছে এবং তাদের পজিশন হচ্ছে সর্বনিম্ন, যেটা 9.93। তো সেল করবে, আর 2% সেল করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তারপর তো সেল করার তার জায়গা নেই। প্রো কি করেছে? আবার তাদের পজিশন কিন্তু ইনক্রিজ করে 64%-এ নিয়ে গেছে। অর্থাৎ প্রো কিন্তু তাদের পজিশন প্রায় টপে চলে গেছে। তো এরা কিন্তু কন্টিনিউয়াসলি বাইং করে এসেছে, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে কি করতে পারে? মার্কেট এখান থেকে পুল ব্যাক দেবে এবং আমরা অপেক্ষা করব যে পুল ব্যাকে যদি মার্কেট সেলিং না আসে, কি করবে হয়তো মার্কেট, আমরা ইন্টারডে প্ল্যান করব কালকে, আজকে আমরা ওভারঅল প্ল্যান করলাম। মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ডে আসছে, মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক দেবে। সেই পুল ব্যাকে যদি প্রো কি ডিআই যদি মাল তাদের যদি পয়সা না কাটে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু অ্যাকুমুলেট করে দেন কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমাদের এই আলোচনা রইলো যে আমরা আগামী দিনে নিফটিকে নিয়ে কি দেখছি, যে বিরাট ক্র্যাশ, নিফটি 20,000, নিফটি 15,000, কি নিফটি 22,000, সেইটা আমরা আগামী দিনে হিস্টোরিক্যাল চার্ট দেখলে বুঝতে পারছি যে নিফটি এরকম ভাবে হতে পারে, ঠিক আছে। আর একটা কি জিনিস দেখলাম, ডেটা দেখলাম। অতএব কি দেখলাম, প্রাইস কিন্তু আমাদের জন্য পজিটিভই আছে, প্রাইস অ্যাকশন যেটাকে বলছি, তার কারণ কি, এটা একটা সাপোর্ট লেভেলে কাজ করছে। কেন? এটা যে ফিবোনাচি লেভেল 0.618, সেই লেভেলই ট্রেড করছে, এখান থেকে কিন্তু বাউন্স আসার সম্ভাবনা বেশি। দেন বাটা পজিটিভ, ঠিক আছে, এবং যুদ্ধও প্রায় 15 দিনের 16 দিনের মতো চলছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু ভালো নিউজ আসলে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে একটা বাউন্স করতে পারে। বোঝা গেল? তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কি দেখলাম আমরা, সেক্টর হচ্ছে কি সিপিএসই সেক্টর কিন্তু আগামী দিনে লিড করতে পারে আগামী দিনে। আদারওয়াইজ যে সেক্টর গুলো আছে সেগুলো আগে নিফটি রিকভার করুক, দেন সেখান থেকে বোঝা যাবে যে কোন সেক্টরটা নিফটির থেকেও স্ট্রং এবং কিভাবে রিকভার করছে, সেটা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। তো ভিডিওটা এই পর্যন্তই, লাইক ভিডিও, থ্যাংক ইউ।